প্রধান উপদেষ্টা প্রথমে যেটা বলেছিল সেটা হচ্ছে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। পরবর্তীতে আমরা জানলাম যে জুন না এপ্রিলের মধ্যে হবে। বিএনপি সহ যুগপৎ আন্দোলনের বিভিন্ন দল দাবি করছিল ডিসেম্বর, জামাত বলছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিল। লন্ডনে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের মিটিং এর পরে আমরা যৌথ বিবৃতিতে জানতে পারলাম যে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনটা হবে। এখন এই সময় এসে ইউনূস সাহেব যেটা বলছেন বা ওনার প্রেস সচিব শফিক ভাই যেটা বলছেন যে ফেব্রুয়ারিতেই হবে, কোনো শক্তি এটাকে আটকাতে পারবে না, ষড়যন্ত্র করে লাভ নাই, এই প্রশ্নগুলো কেন আসছে এটি আমার কাছে অবান্তর মনে হয়। মানে ওনারা বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আমরা সকলে এটাকে শুভেচ্ছা জানিয়েছি এবং যে যার মতো নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়ে গেছে। নির্বাচনী প্রচারণাও এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল নেতারা করা শুরু করেছে। এর মধ্যে এই যে একটা পয়েন্ট উল্লেখ করা যে কোনো শক্তি আটকাতে পারবে না, যদি আপনাকে এটা বলতে হয় তাহলে বলতে হবে কোন শক্তি আটকাতে চাচ্ছে। আপনি জিনিসটাকে এইভাবে করে অনিশ্চিত একটা জায়গায় ঝুলাই দিতে পারেন না। জনগণ এমনি একটা আতঙ্কের মধ্যে আছে, কারণ হচ্ছে চারপাশে দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতের রয়ের, দিল্লির এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র চলছে। বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, বিভিন্ন জায়গায় ছিনতাই হচ্ছে, পাথর নাই হয়ে যাচ্ছে সিলেট থেকে, আবার পাথর ফেরত চলে আসছে, বিভিন্ন রহস্যজনক ঘটনা, গাজীপুরে সাংবাদিক হত্যা হচ্ছে, সব মিলিয়ে দেশের মানুষ কিন্তু স্বস্তিতে নেই। এই সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন বলে কোনো ষড়যন্ত্র নির্বাচনকে ফেব্রুয়ারি থেকে পিছাতে পারবে না বা ষড়যন্ত্র করে লাভ নাই, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তাহলে আপনাকে স্পষ্ট করতে হবে যে অমুক ষড়যন্ত্র করছে। কে ষড়যন্ত্র করছে? ষড়যন্ত্রকারীর নাম কি শেখ হাসিনা? ষড়যন্ত্রকারীর নাম কি দিল্লি? ষড়যন্ত্রকারীর নাম কি নাকি দেশের অভ্যন্তরীণ কোনো শক্তি? যেটাই হোক আপনাকে স্পষ্ট করতে হবে। আপনি এই জাতীয় অস্পষ্ট কথা যদি বলেন অন্তর্বর্তী সরকার একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে, তাহলে জনগণের মধ্যে আবার নতুন করে অস্থিরতা শুরু হয়। এই অস্থিরতাটা সৃষ্টি করা ঠিক না। আমি অন্তর্বর্তী সরকারকে যেটা অনুরোধ জানাই, শুরু থেকে বলেছি, আপনাদের কঠোর হতে হবে, শক্ত হাতে দেশ পরিচালনা করতে হবে। যুদ্ধটা আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে এবং দিল্লি সরকারের বিরুদ্ধে। এই যুদ্ধে নেমে আপনি সুশীল ভূমিকা পালন করবেন তাহলে হবে না। তার মানে আপনার ইন্টেলিজেন্সে খবর আছে কোনো একটা ষড়যন্ত্র চলছে, সেটা ক্লিয়ার করুন, অথবা এরকম মন্তব্য থেকে বিরত থাকুন। জনগণকে আর অস্থিরতা সৃষ্টি করেন না, জনগণের মনে এই আশঙ্কা সৃষ্টি করেন না, কারণ জনগণ শান্তি চায়। দীর্ঘদিন এই দেশের মানুষ অশান্তিতে আছে। তো এই জাতীয় মন্তব্য জনগণের জন্য খারাপ, এটা বাজে প্রভাব সৃষ্টি করে। আমি দুঃখিত। সিলেটের এই যে পাথর চলে যাওয়া, আবার পাথর ফেরত আসা, এগুলা আমার কাছে মনে হয় অত্যন্ত হাস্যকর ঘটনা, অত্যন্ত হাস্যকর এবং বেদনাদায়ক ঘটনা। একই সাথে জিনিসটাতে হাসি পাচ্ছে আবার কষ্টও লাগছে। কেন বলছি? কারণ হচ্ছে আপনার ওই জায়গার থেকে পাথর লুটপাট হয়ে গেল, মানে চাঁদাবাজি স্টাইলে, ডাকাতি স্টাইলে গণবাহিনী যে ওটাকে ডাকাতি করে নিয়ে চলে গেল। এটা কি একদিনে, এক বেলার, এক ঘটনা, এক ঘন্টার ঘটনা? অবশ্যই না, কয়েকদিন ধরে হচ্ছে। তখন অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, চুপ করে আছে, দেখছে যে লুটপাট হচ্ছে, আচ্ছা হোক। এই যে সুশীল ভূমিকা, এটার কারণটা আমি খুঁজে পাই না। এর পরবর্তীতে সেটাকে আবার ফেরত আসা শুরু হলো লুটপাট হওয়া বলে। তার মানে আপনি তাদেরকে আটকেছেন, আটকে বলেছেন ফেরত দিতে হবে। আটকানোটা আপনি আগে আটকালেন না কেন? প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন সব নিয়ে যাওয়ার পরে কখন আপনি আটকালেন এটা খেয়াল করতে হবে। যখন সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেল, এই অন্তর্বর্তী সরকার সোশ্যাল মিডিয়াকে খুব ভয় পায়। জনগণ যখন কোনো একটা ইস্যু নিয়ে সবাই বলা শুরু করে, তখন সরকারের মনে হয় যে এখন দায়িত্ব পালন করতে হবে। এর আগে আপনার কেন মনে করে না? আপনি তো দেশের দায়িত্ব নিয়েছেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমাদের সরকার, এই অন্তর্বর্তী সরকার। সোশ্যাল মিডিয়াতে একটা ইস্যু যখন ভাইরাল হয়, তখন সরকারের মনে হয় এইবার বোধহয় করা দরকার, নাহলে বদনাম হয়ে যাবে। তা আগে আপনার মনে হয় না যে এটা আমার দায়িত্ব, আমি শপথ নিয়েছি, শপথকে আপনি স্মরণ করেন না? এই শপথকে আপনার মনে থাকে না যখন কাজগুলা করতে যান? আর আছে আমাদের এক স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি অত্যন্ত দুঃখিত, ওনার ঘুম যে কখন ভাঙে আর উনি যে কখন ঘুমে আমি জানি না, কারণ অতীতে আপনারা দেখেছেন রাত 3টার সময় উনি প্রেস কনফারেন্স করছেন। এটা প্রেস কনফারেন্স করার কোনো টাইম না, এবং উনি ওই প্রেস কনফারেন্সে জরুরি কিছু বললেনও না। তো উনি আসলে কখন ঘুমায়, কখন উঠে, কখন দায়িত্ব পালন করে আমি জানি না। আমি অন্তর্বর্তী সরকারের এই মন্ত্রণালয়টা নিয়ে অত্যন্ত হতাশ।
সাংস্কৃতিক মন্ত্রণালয় নিয়ে আমি অত্যন্ত হতাশ। বাংলাদেশের ওই যে একটা বড় দল আছে, যে কোনো সমস্যা সৃষ্টি হলে তারা বলে নির্বাচন সমাধান। অন্তর্বর্তী সরকারের একটা টিম আছে, তাদের কাছে যে কোনো সমস্যা হলেই মনে হয় ড্রোন শো করতে হবে। অন্ধকার আকাশের মধ্যে ড্রোন শো করে আলো বাতি দেখালে জনগণ খুব খুশি, ফেসবুকে ছবি দেয়, ভিডিও দেয়, ভাইরাল হয়ে যায়, সরকার খুব ভালো অবস্থায় আছে। এবং এই ড্রোন শোকে তারা এত গুরুত্ব দিয়েছে, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মোস্তফা সরোয়ার ফারুকী উনি 11 জন বাংলাদেশি তরুণ তরুণীকে চায়না পাঠিয়েছেন ড্রোন শো শিখার জন্য। এইটা সংস্কারের একটা অংশ, আপনার বুঝতে হবে। দেশের এরকম অবস্থায় ড্রোন শো পরিচালনার শিক্ষা নেওয়ার জন্য 11 জন গেছে চায়না। তো এই জাতীয় হাস্যকর এবং বেদনাদায়ক কার্যক্রম বন্ধ করে অন্তর্বর্তী সরকার যখন যেটা ঘটছে তখন যদি ব্যবস্থা নেয়, তাহলে কিন্তু এই যে চলে যাওয়ার পর আবার ফেরত আনা লাগে না, তাহলে ওটা ওখানেই অবস্থান করে। আমি আশা করি অন্তর্বর্তী সরকার বাকি যেই সময়টা দায়িত্বে আছে একটু দায়িত্বের সাথে কাজ করবে। সোশ্যাল মিডিয়া হিরো হওয়ার টাইম এটা না, বাংলাদেশের হিরো হওয়ার সময় এটা, এবং সেটাই আমরা প্রত্যাশা করি।